ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 এর 8 নম্বরের সবগুলো অঙ্ক। 8 নম্বরে কি আছে আমরা একটু দেখি। 8 নম্বরে আছে 1 নিচে প্রদত্ত এস অন্যায়গুলোর ডোমেন, রেঞ্জ ও বিপরীত অন্যায় নির্ণয় করো। এই 1 অর্থ হচ্ছে ক থেকে উম পর্যন্ত সবগুলোর ডোমেন, রেঞ্জ আর বিপরীত অন্যায় বের করতে হবে। একইভাবে এস অথবা এস ইনভার্স অন্যায় ফাংশন কিনা তা নির্ধারণ করো। এই সবগুলোর একই কাজ করতে হবে। আবার ফাংশনগুলো এক কিনা তা নির্ধারণ করো। তো আমরা যদি এর মধ্যে থেকে একটা অঙ্ক সঠিকভাবে বুঝতে পারি তাহলে সবগুলো অঙ্ক হয়ে যাবে, বারবার করে করা লাগবে না। তো আমরা দেখি কিভাবে এই অঙ্ক করা যায়। মনে করি প্রথমেই ক নম্বরটা দেখি কি দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে এস ইকুয়াল টু, যে অন্যটা দেওয়া আছে 1 5 2 10 3 15 4 20 এইটা দেওয়া আছে। এর জন্য আমাদের এস অন্যয়ের ডোমেন, রেঞ্জ আর বিপরীত অন্যয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব ডোমেন। ডোমেন সমান কি হবে আমরা শিখেছি, প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে ডোমেন। কি বলছি? প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে ডোমেন। তো আমরা এখানে প্রথম উপাদান আছে 1 দিলাম 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, সবগুলো ভিন্ন ভিন্ন। এজন্য 1 2 3 4 চারটা ক্রোমোজোম আছে, চারটাই হলো, কোনোটার সাথে কোনোটার মিল নেই, এজন্য সবগুলোই বসেছে। আমি যদি এখান থেকে রেঞ্জ বের করি তাহলে কি হবে? রেঞ্জ, তাহলে রেঞ্জ হবে দ্বিতীয়গুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে রেঞ্জ। দ্বিতীয়গুলো কারা আছে? 5 10 15 20, তার মানে দ্বিতীয়গুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে রেঞ্জ। এখানে একটা জিনিস শুধু মনে রাখতে হবে, কোনোটা যদি রিপিট হয় তাহলে আমরা এর মধ্যে সেটা নিব না। অর্থাৎ একই সংখ্যা যদি একাধিকবার আসে, 2 বার 3 বার আসে, তাহলে সেটাকে আমরা বাদ দিব। তাহলে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় হয়ে গেল। এখন বলছে বিপরীত অন্যায়। বিপরীত অন্যায় মানে আমরা কি শিখেছিলাম? এস ইনভার্স। এস ইনভার্স কি ছিল? শুধু এর যে রিলেশনটা আছে সেটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ পরেরটা আগে আসবে আর আগেরটা পরে যাবে। অর্থাৎ যদি এরকম থাকে এ ক্রস বি, সেটাকে আমরা বি ক্রস এ করব। বি ক্রস এ করলে তাহলে কি হবে? প্রথম সেটের উপাদান যেহেতু প্রথমে থাকে তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ এই 5 আগে আসবে, তার মানে 5 1, তারপরে কত 10 2, তারপরে এটা উল্টালে কত হয় 15 3, এটা উল্টালে হয় 20 আর হচ্ছে 4। পুরোটাকে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। তার মানে আমাদের এস ইনভার্স হয়ে গেল। এই যে কয়ের মধ্যে আমরা শুধুমাত্র 1 নম্বরের কাজ করেছি, এখন 2 নম্বরের কাজ বাকি আছে। তাহলে আমরা যতটুকু করেছি ডোমেন, রেঞ্জ, এটা হচ্ছে 1 নম্বরের জন্য। আবার এস ইনভার্সও বিপরীত ফাংশন, বিপরীত অন্যয়, সেটাও হচ্ছে এই 1 নম্বরের জন্য। এখন 2 নম্বরে কি বলছে? এস অথবা এস ইনভার্স অন্যয় ফাংশন কিনা তা নির্ধারণ করো। এখন ফাংশন কিনা সেটা নির্ধারণ করার জন্য আমাদের ফাংশনের সংজ্ঞা লিখতে হবে, অর্থাৎ অন্যয় বিশিষ্ট যে ধরনের ফাংশন আছে সেই ফাংশনের সংজ্ঞা আমাদের জানতে হবে। সেটা কি? যদি একই ক্রোমোজোড় বিশিষ্ট, মানে একই প্রথম উপাদানটা যদি একই থাকে একাধিক ক্রোমোজোড়ের মধ্যে, তাহলে সেটা ফাংশন না। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে যদি কোনো অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন কোনো ক্রোমোজোড় না থাকে তবে
সেই অন্যয়কে বা তাকে ফাংশন বলে। তার মানে আমাদের এখন খুঁজতে হবে এস এবং এস ইনভার্সের মধ্যে প্রথম উপাদানগুলো কেমন। এস এর প্রথমের উপাদান আছে 1 2 3 4, সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এটা ফাংশন। এরপর আছে এস ইনভার্স, এর প্রথম উপাদান 5 10 15 20, তার মানে এরাও ফাংশন। তাহলে আমরা লিখব অতএব এস এবং এস ইনভার্স 1 উভয়ই ফাংশন। আমরা যদি আলাদা আলাদা এস এবং এস ইনভার্সের জন্য লিখতে চাই তাহলে বারবার এটা আসবে, ঝামেলা হবে। তা আমরা আগে ফাংশনের সংজ্ঞাটা লিখব, লিখে সরাসরি বলে দেব ওখানে এস এবং এস ইনভার্স ফাংশন কি না। এটা আমাদের হয়ে গেল। এখন আমরা 3 নম্বরের কাজ করব। 3 নম্বরে কি বলেছিল? 3 নম্বর বলছিল ফাংশনগুলো এক এক কিনা তা নির্ধারণ করো। অর্থাৎ এই ফাংশন শুধু এস এর কথা বলছে, এক্ষেত্রে এস ইনভার্সের কথা বলা হয় না, শুধু মূল ফাংশনটা এক এক কিনা সেইটা ব্যাখ্যা করতে বলছে। তাই এটা ব্যাখ্যা করার জন্য আমরা কি করব, একটা বৃত্ত আঁকবো, আবার এই আর একটা এই যে উপবৃত্তর মতো আমরা দুটো সেট বোঝানোর জন্য করেছি। প্রথম উপাদানগুলো অথবা ডোমেনগুলো প্রথমটার মধ্যে লিখব 1 2 3 4, অর্থাৎ ডোমেনগুলো আমি লিখেছি বা প্রথম উপাদানগুলো আমরা লিখেছি। এখন দ্বিতীয় উপাদানগুলো 5 10 15 20, তার মানে 1 এর জন্য ছিল কত 5, 2 এর জন্য ছিল 10, 3 এর জন্য ছিল 15, তারপরে 4 এর জন্য ছিল 20। তার মানে দেখো এক একজনের জন্য এক একজনই এখানে আছে। যদি এরকম থাকে তাহলে ওই ফাংশনকে বলা হবে কি এক এক ফাংশন। আমি আবার বলছি, এই যদি ইমেজ প্রত্যেকের জন্য এক একজন করে ইমেজ থাকে, এই যে ছবি থাকে, একজনের জন্য একজন, 1 এর জন্য 5, 2 এর জন্য 10, 3 এর জন্য 15, 4 এর জন্য 20, মানে এক একজনের জন্য এক একজন আলাদা আলাদা যদি এরকম থাকে তাহলে তাকে আমরা বলবো এক এক ফাংশন। ওখানে সেটা লিখেছে, শুধুমাত্র ক এর জন্য না, এই সবার জন্য আমাদের এই একই কাজ করতে হবে। তো আমরা ক নম্বরটা দেখলাম। এখন অনেকেরই এই ভগ্নাংশ দেখে ঝামেলা লাগে, তা আমরা এখন গ নম্বরটা করব, খ নম্বরটা আর করবো না। তার আগে আমরা এটাকে আবার রিপিট করব। কি করেছি আমরা? প্রথমত এস দেওয়া ছিল সেটা লিখেছি, এখান থেকে প্রথমগুলো নিয়ে যে সেট সেটা ডোমেন, দ্বিতীয়গুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে রেঞ্জ। যদি কোনো উপাদান রিপিট হয় তাহলে সেটাকে দ্বিতীয়বার নেব না। এরপরে এস ইনভার্স, এস ইনভার্সের জন্য আমরা কি করেছি, এখান থেকে এর দ্বিতীয়টাকে প্রথমে, প্রথমটাকে দ্বিতীয় পজিশনে নিয়েছি, জাস্ট এটা বসিয়েছি, শুধু চেঞ্জ করে করে বসিয়েছি, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। 2 নম্বরে কি করছি, প্রথমে অন্যয় বিশিষ্ট যে সংজ্ঞা আছে ফাংশনে সেই সংজ্ঞাটা লিখেছি, সেখান থেকে এস এবং এস ইনভার্স ফাংশন কিনা তাই নির্ধারণ করব। অর্থাৎ এস আর এস ইনভার্স উভয় ফাংশন দেখে একবারে লিখতে পেরেছি, যদি কোনোটা বাদ যেত তাহলে আলাদা আলাদা করে লিখতাম। এরপরে হচ্ছে এক এক কিনা লেখার জন্য আমরা আলাদা আলাদা করে সেট দিব, সেই সেটের মধ্যে থেকে এরকম ক্রমজোড় অনুযায়ী তীর চিহ্ন বসাতে থাকবো। যদি প্রত্যেকটা আলাদা আলাদা এরকম সমান্তরাল সরল লেখার মতো হয় তাহলে এটাকে আমরা বলবো এক এক ফাংশন। যদি কোনোটা ক্রস হয়, একটার সাথে আর একটা মিশে যায়, একটা থেকে দুইটা বা দুইটার জন্য একটা, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে এক এক ফাংশন না। এইভাবে আমরা লিখে দেব। আমরা এতক্ষণে ক নম্বরটা দেখলাম। ক নম্বরের পরে এখন আমাদের খ আছে, গ আছে, ঘ আছে, উম আছে। তো আমরা এখন খ নম্বরটা না দেখে গ নম্বরটা দেখব, কারণ এর মধ্যে ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশ নিয়ে অনেকেরই প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে স্কিপ করার জন্য আমরা এইটা করব, তাহলে আশা করি বাকিগুলো না করলেও চলবে। তো আমরা গ নম্বরটা তুলে ফেলি। কি আছে গ নম্বরে? আছে এস ইকুয়াল টু কত আছে 1/2 0 1 1, তারপরে 1 - 1 5/2 2, তারপর হচ্ছে 5/2 - 2। এটা
ভগ্নাংশ আছে কোনো বিষয় না, একদম একই জিনিস, আমরা ওটাকে একটা জিনিস মনে করব, তাহলে ঝামেলা শেষ। তো আমাদের এখানে প্রথমে কাজ ছিল কি, ডোম আর রেঞ্জ বের করা। তা ডোমেন এস বা ডোম এস সমান এর প্রথমগুলো নিয়ে যে সেট 1/2, তারপরে 1, তারপরে এই যে 1, এই 1 আমরা একবার নিয়েছি, এই জন্য এটা আর নেওয়া লাগবে না। এরপর আছে 5/2, নিব 5/2 নিলাম। এরপরে কত আছে, এরপরেও আবার 5/2 আছে, তাহলে আমাদের আর নেওয়া লাগবে না। এরপরে রেঞ্জ কি ছিল, আমরা একটু আগে করেছি ঠিক একইভাবে দ্বিতীয়গুলো নেব, তার মানে 0, 1, -1, 2, -2। এখানে খেয়াল করো ডোমেনের মধ্যে মাত্র 3টা আসলো আর রেঞ্জের মধ্যে আসলো 5টা। তো আমরা এটা কিছু চিন্তা না করে আমরা সরাসরি বসাতে থাকব। এরপরে হচ্ছে এস ইনভার্স বিপরীত অন্যায়। তাহলে আমাদের এখান থেকে পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে। 0, 1/2, 1, 1, -1, 1, তারপরে 2, 5/2, তারপর আছে কি -2, 5/2। পরেরটা আগে আগেরটা পরে, জাস্ট এভাবে বসা দিয়েছি, এস ইনভার্স বের করা শেষ। এখন আমাদের দ্বিতীয় পাঠের কাজ। দ্বিতীয় পাঠের জন্য আমরা কি শিখেছিলাম, এখানে এস ইনভার্স ফাংশন কিনা সেটা লিখতে। আমরা এখানে আগে ফাংশনের সংজ্ঞাটা লিখব। সংজ্ঞা কি ছিল, একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন কোনো ক্রোমোজোর, এখানে অবশ্যই আর একটু কথা বাকি আছে, যদি কোনো অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন কোনো ক্রোমোজোর না থাকে, তবে তাকে বা ওই অন্যয়কে ফাংশন বলে। আমি হুবহু আগের মতো না লিখে একটু ব্যতিক্রম করে লিখেছি, মানে এটা দুইভাবেই লেখা যায়, কোনো সমস্যা না। তাহলে আমাদের এখন দেখার পালা এর প্রথমটা ঠিক আছে কিনা। দেখো এখানে কত আছে, 1/2, এখানে আছে 1, এখানে আছে 1, তার মানে এইটা আর এটা দেখো একই। আবার এখানে দেখো এইটা আর এটা একই, যে কোনো একটা যদি একই হয়ে যায়, এরকম একাধিক পদের সাথে মিলে যায়, তাহলে আমরা সেটাকে বলবো ফাংশন না। এখন আমরা এটা একটু দেখে নিই, যদি দুটোই ফাংশন না হয় তাহলে আমাদের লিখতে সহজ হবে। এর 0, 1, -1, 2, -2, তার মানে এগুলো সব ভিন্ন ভিন্ন, তার মানে এস ইনভার্স ফাংশন আর এস ফাংশন না। তাহলে আমরা লিখব অতএব এস ফাংশন নয় এবং এস ইনভার্স 1 একটি ফাংশন। তার মানে এস ইনভার্স ফাংশন হয়েছে এক্ষেত্রে, আর এস ফাংশন হয় নাই। এই সংজ্ঞা অনুযায়ী আমরা দেখেছি যে এর প্রথমটার মধ্যে প্রথমটা মিল আছে, এটার মধ্যে মিল আছে, এটার মধ্যে মিল আছে, অর্থাৎ মিল থাকলে সেটা ফাংশন না। এখন আমরা 3 নম্বর পাঠের কাজ করব। কি করেছিলাম 3 নম্বর পাঠের জন্য, আমরা ফাংশনগুলো এক এক কিনা সেটা নির্ধারণ করার জন্য এখানে আর এখানে দুটো উপবৃত্ত মতো আমরা সেটগুলো নিব। তবে মনে রাখবো, আমি বলছিলাম যে ডোমেনেরটা প্রথমে আর রেঞ্জেরটা পরে, এরকম লিখবো, তাহলে ঝামেলা কম হবে। এটা ছিল 1/2, এটা 1, এটা 5/2। এখানে আমাদের কত আছে, রেঞ্জের মধ্যে আছে 0, 1, -1, 2, -2। এখন দেখো এই ক্রমজোড় অনুযায়ী যদি আমরা বসাই এটাকে, তাহলে দেখো 1/2 প্রথমে আছে 1/2 এর জন্য 0 এই দিলাম। এরপরে হচ্ছে 1 এর জন্য 1 এর জন্য 1 দিলাম। এরপরে দেখো 1 এর জন্য আবার -1, তাহলে এইটা হচ্ছে -1। এরপরে 5/2 এর জন্য 2, তার মানে 5/2 এর জন্য 2, আবার 5/2 এর জন্য -2, তার মানে এই -2। খেয়াল করো এখানে কীরকম ক্রস হয়েছে, একটার জন্য দুটো, এখানেও একটার জন্য দুটো, তাহলে এরকম যদি হয় তাহলে এটা কি 1, 1 9। তাহলে আমি লিখবো 1, 1 9। তার মানে এইটা
আসলে ফাংশনই না, তাহলে এক এক হওয়ার প্রশ্নই আসে না, মানে এটা এক এক না। যদি আমরা এইটাকে বিচার করতে চাইতাম তাহলেও বলতে পারতাম যে এটা এক এক ফাংশন না, কারণ এটা দুটো থেকে একটা হতো। তো যাই হোক, এটা হয়ে গেল আমাদের এখানকার কাজ, প্রত্যেকটা সেম টু সেম। আমরা যদি এটার জন্য একটু মুখে মুখে দেখি, এখানে দেখো সব প্রথমটা 2 2 আছে, তাহলে এটা ফাংশন না। এর দ্বিতীয়টা 1 2 3, তার মানে দ্বিতীয়টা যদি প্রথমে আসে তাহলে ইনভার্স ফাংশন বা ইনভার্স অন্যায় হবে, তাহলে সেটা কি হবে, যে বিপরীত অন্যায় হবে সেটা ফাংশন হবে, কিন্তু এর প্রথমে এস ফাংশন না। এর একই দিকে আমরা এখানে যদি আসি, দেখো -3 -1 0 1 3, তার মানে এর প্রথমগুলো সব ভিন্ন ভিন্ন, তাহলে এটা একটা ফাংশন। কিন্তু দ্বিতীয়গুলো দেখো -3 -1 0 1 3, এটাও ফাংশন, কারণ এটাকে উল্টালেও এটার প্রথমগুলো ভিন্ন ভিন্নই হবে। আমরা এই প্রত্যেকটাই একইভাবে করব। আমি মনে করি এই দুটো অঙ্ক আমি যে করে দিয়েছি আর বাকিগুলো করে দেয় নাই, এই দুটো যদি সঠিকভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই বাকিগুলো করার কোনো প্রয়োজন পড়ে না, যে কোনোটা পরীক্ষায় আসলে তোমরা পারবে। যদি কারো কোনো প্রবলেম হয়, বুঝতে কোনো জায়গায় সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। আগামী পর্বের ভিডিওতে থাকবে যে কোনো ফাংশনের ডোমেন নির্ণয়, অর্থাৎ যে কোনো ফাংশন যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা যাতে ডোমেন নির্ণয় করতে পারি। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।